শুরু করছি আজকের মতো আমাদের টপিক জাভা ভার্চুয়াল মেশিন বা সংক্ষেপে যেটাকে বলা হয় জেভিএম। ওকে, ম্যাক্সিমাম জায়গায় জেভিএম শব্দটাই আপনারা দেখবেন, বাট ফুল মিনিংটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এবং এটার মধ্যে কিছু আর্কিটেকচার আছে, মানে এটা কিভাবে কাজ করে এবং তার মেমোরি কিছু স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, আচ্ছা, সো এটা কিভাবে কাজ করে, কি কি আছে না আছে, এটা আর্কিটেকচার, এটা জানার আগে আমরা একটা ব্যাপার জেনে নেই যে এই জেভিএমটা কোত্থেকে পাবো আমরা খুঁজে। আমরা কি আদৌ আমাদের কম্পিউটারে জেভিএম ইনস্টল করেছি, বা হোয়াট ইজ জেভিএম? ওকে, এই জিনিসগুলো আমাদের জানা উচিত আগেই। তো আমরা যেহেতু আমাদের কম্পিউটারে জেডিকে ইনস্টল করছি, মানে জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করছি, এই জাভা ডেভেলপমেন্ট কিটের মধ্যে দুইটা পার্ট আছে। আগে এটাকে আলাদা করেই দেখাই দিত, বাট এখন আর আলাদা করে দেখায় না। একটা পার্টের নাম হচ্ছে জে আর ই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, আর আরেকটা পার্টের নাম ছিল জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। সো আজকে আমরা জেভিএম পার্টটাকে নিয়ে একটু আলোচনা করব। জেভিএম আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ও আমাদের কম্পিউটারের ভিতরে আরেকটা কৃত্রিম কম্পিউটার তৈরি করে। যেহেতু ভার্চুয়াল মেশিন, তার মানে ও আরেকটা কম্পিউটার তৈরি করে তার মধ্যে। এই জেভিএম এর কাজই হচ্ছে ও ডিরেক্টলি জাভা কোডকে পড়তে পারে। বুঝতে পারছেন তো? তার মানে ওই যে আমরা বলেছিলাম না যে একজন দোভাষী লাগবে আমাদের, যে আসলে আমাদের কথা থেকে চাইনিজ কথা থেকে বাংলা কথায় কনভার্ট করবে যে ব্যক্তিটা। তো এই জাভা ভার্চুয়াল মেশিন অনেকটা এই কাজটা করে আমাদের কম্পিউটারের মধ্যে থেকে। সে ডিরেক্টলি আমাদের জাভা কোডগুলোকে পড়তে পারে এবং এই কোডগুলোকে বাইট করে এই জেভিএম কনভার্ট করতে পারে। ও এগুলোকে কনভার্ট করে দেয়, যেটাকে আমরা আমাদের প্রোগ্রামের ভাষায় বলি কম্পাইল করে দেয়। ওকে, দেন এই ভাষাগুলোকে সে আবার একটু একটু করে পড়ে। কিভাবে পড়ে? এটার মধ্যে আরো একটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় JIT, মানে হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার। মানে যতটুকু কোড চালানো দরকার অতটুকু কোডকে সে তাড়াতাড়ি কম্পাইল করে ফেলে, করে ওটাটুকু চালায় ফেলে। ঠিক আছে, আমরা পাবো আস্তে আস্তে এগুলো সম্বন্ধে অনেক ডিটেলস আমরা জানবো। তো আজকে আমাদের মূল ফোকাস হচ্ছে কি, আমরা জাভা ভার্চুয়াল মেশিনের আর্কিটেকচারটা দেখব এবং তার মেমোরি স্ট্রাকচারটা দেখব। ওকে, সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন দেখি। দিস প্রেজেন্টেশন বলছে ডেভেলপস ইনটু দ্য জাভা ভার্চুয়াল মেশিন আর্কিটেকচার, মানে আমরা আর্কিটেকচারটা সম্পর্কে জানবো। কনফিগারিং দ্য মেইন কম্পোনেন্ট অ্যান্ড মেমোরি ম্যানেজমেন্ট হুইচ আর এসেনশিয়াল ফর এক্সিকিউটিং জাভা প্রোগ্রাম এফেক্টিভলি। এটাও না, যেহেতু একটা ভার্চুয়াল মেশিন, তাহলে ওর একটা মেমোরি আছে, ও মেমোরিগুলোকে বিভিন্ন ওয়েতে ইউজ করে, বিভিন্ন স্টাইলের মেমোরি আছে এর কাছে। হ্যাঁ, আমরা জানবো সেই ব্যাপারগুলোই। তো আমরা প্রথমেই জানি যে এটার মধ্যে আসলে কি কি কম্পোনেন্ট আছে জেভিএম এর ভেতরে। হ্যাঁ, তো প্রথম যে কম্পোনেন্টের নাম হচ্ছে ক্লাস লোডার। ওকে, সো ক্লাস লোডার কি করছে দেখি। ক্লাস লোডার ইজ এ ক্রিটিক্যাল কম্পোনেন্ট ইন দ্য জেভিএম দ্যাট লোড ক্লাস ফাইল ইনটু মেমোরি। তার মানে ক্লাস ফাইলগুলোকে মেমোরির মধ্যে লোড করে দেয়। লিঙ্ক দ্যাম ফর রান টাইম এক্সিকিউশন, এবং যেটা রান করবে, রান করার মতো অবস্থায় সেটাকে রেডি করে দেয়। অ্যান্ড এনশিওর দ্যাট দ্য রিকোয়ার্ড ক্লাসেস আর অ্যাভেলেবল ফর প্রোগ্রাম এক্সিকিউশন। সো ক্লাসটা এখন হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, সামনে আমরা বুঝবো। আপাতত আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা বুঝে নেই। ক্লাস বলতে এখানে একটা ফাইলকে মিন করছে, একটা HTML ফাইলের মধ্যে একটা ডকুমেন্টকে মিন করতেছি। সো একটা ফাইলকে বা এরকম একটা ক্লাসকে রান করার জন্য তার সাপোর্টিং আরো 2-3টা ক্লাস লাগে। তো এই ক্লাস লোডারের কাজ হচ্ছে যে ওই ফাইলটাকে রান করার জন্য সাপোর্টিং যতগুলো ফাইল আছে সবগুলোকে সে লোড করবে এবং রান করার জন্য রেডি করবে। বুঝতে পারছি তো? নট লাইক দ্যাট, এটা টেকনোলজিটা অন্যরকম। হ্যাঁ, আচ্ছা, ইট হ্যান্ডেলস দ্য লোডিং অফ ক্লাসেস অ্যান্ড ইন্টারফেসেস ডাইনামিক্যালি, enabling the program to utilize libraries and framework efficiently. এটার মানে হচ্ছে আমরা যে এই এত বড়, ধরেন আমাদের বাসায় খুব বড় একটা বই আছে, অথবা আমরা যখন মুভি দেখি, ধরেন একটা মুভিকে যখন আমরা রিপিট টাইম দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার দেখি,
তখন আমরা কি করি, মুভিটাকে আগের মতোই পুরো মুভিটা দেখি? আমরা কি করি, টেনে টেনে যেই জায়গাগুলো আমাদের বেশি ভালো লাগে সেই জায়গাগুলো আমরা দেখি। তো একটা প্রোগ্রাম যখন আমরা রান করি, প্রোগ্রামের না সবগুলো কোড প্রথমেই বা একসাথেই বা একটা কাজে দরকার হয় না, কারণ আমাদের প্রতিটা কোড স্পেসিফিক পারপাস সার্ভ করতেছে আমাদেরকে। তো যখন যেই পারপাসটা আমার সার্ভ করানোর দরকার তখন আমি ঠিক সেই কোডটাকেই রান করাবো। তো এই আমার কখন কোন কোডটা রান করবে, কোথায় ক্লিক করলে কোন কোডগুলোকে কল করতে হবে, এই টোটাল যে টেকনোলজিটা আছে এইটা কন্ট্রোল করে এই ক্লাস লোডার। এই ক্লাস লোডারটাকে এই জন্যই বলা হচ্ছে এটা খুব একটা ক্রিটিক্যাল একটা পার্ট এই JVM এর মধ্যে। কারণ আমরা তো লাখ লাখ লাইন কোড লিখবো, হয়তো আমাদের প্রোগ্রাম অন করার জন্য বা স্টার্ট করার জন্য মাত্র 20 লাইন কোড লাগবে, কথার কথা। কোন 20 লাইন কোড লাগবে এবং এই 20 লাইন কোড কোন ক্লাসের মধ্যে রাখা আছে ও শুধু ওই অতটুকু জায়গাকেই রান করে দিবে, পুরোটাকে রান করবে না। কিন্তু পুরোটা রান করলে কিন্তু মেমোরি জ্যাম হয়ে যাবে, অনেক বেশি র্যাম খরচ হবে, তাইলে এই জন্য পুরোটা রান করবে না, সেই স্পেসিফিক পার্টকে রান করবে। এই সব টেকনোলজির কারণেই আমাদের প্রোগ্রাম এত বড় এত ভাস্ট হওয়া সত্ত্বেও ফাস্টার কাজ করে। আচ্ছা, তারপরে পার্টটা আমরা দেখবো এই যে হচ্ছে এক্সিকিউশন ইঞ্জিন। তো দ্য এক্সিকিউশন ইঞ্জিন ইজ রেসপন্সিবল ফর এক্সিকিউটিং দ্য বাইট কোড জেনারেটেড বাই দ্য জাভা কম্পাইলার। তার মানে আমাদের বাইট কোডগুলোকে রান করবে এবার এক্সিকিউশন ইঞ্জিন, যেটা জাভা কম্পাইলার তৈরি করে দেয়। কারণ আমরা তো লিখবো ইংরেজি, তাই না, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের প্রোগ্রাম তো বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, তো মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইট মানে তার নেটিভ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। It compares various component, includes the interpreter which interpret and execute bytecode line by line. আমরা বলছি আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে ওরা হচ্ছে ইন্টারপ্রেট করে। তার মানে আমরা যেটাকে কম্পাইল করে যে ফাইলটা ওর কাছে আমরা ট্রান্সফার করি, ওই ফাইলটাকে সে ইন্টারপ্রেট করে লাইন বাই লাইন পড়ে। মানে যতটুকু বললাম একটু আগে যে যতটুকু দরকার অতটুকুই সে তখন পড়বে। বুঝতে পারছি তো? আমরা তো ওকে একটা বই আরবি ভাষা থেকে একটা বই ইংরেজি ভাষায় কনভার্ট করে দিয়ে দিছি, এখন ওই বইয়ের কতটুকু জায়গা সে পড়বে, কোন পেজগুলো সে পড়বে, সেটা যে যখন পড়বে তখন সে লাইন বাই লাইন পড়বে। বাট মূল কাজটা আগে আমরা করছি কম্পাইল, তারপর আমরা এটাকে ইন্টারপ্রেট করব। কিন্তু আমরা করব না, আসলে এই ইন্টারপ্রেটটাও আমাদের হয়ে JVM কমপ্লিট করে দিবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি which interpret execution bytecode line by line and just in time compiler, মানে একটু আগে বলেছিলাম JIT, which compile bytecode into native machine code to optimize execution। কারণ আমরা যে বাইটকোডটা বানাই ওই বাইটকোডটাও আসলে কম্পিউটার বা আমরা যে মেশিনটাকে তখন ইউজ করব ও সরাসরি পড়তে পারবে না, ওর ভাষায় কনভার্ট করার জন্য এই JIT এই কম্পাইলারটা তখন ইনস্ট্যান্ট কাজ করবে। বুঝতে পারছি? ও ইনস্ট্যান্ট বসে বসে ওগুলাকে ওই কম্পিউটার বোঝে ওই ভাষায় কনভার্ট করবে। যদি লিনাক্স হয় তাহলে লিনাক্সের ভাষায়, যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের ভাষায়, যদি ম্যাক হয় তাহলে ম্যাকের ভাষায় কনভার্ট করবে। দিস প্রসেস সিগনিফিকেন্টলি এনহ্যান্স পারফরমেন্স বাই রিডিউসিং এক্সিকিউশন টাইম। এই প্রসেসটার কারণে আমাদের বলছি যে আমাদের প্রোগ্রামের রান টাইম অনেক কমে যায়, যার কারণে আমাদের প্রোগ্রাম ফাস্টার হয়। এবার আমরা জানবো গার্বেজ কালেকশন। সো গার্বেজ শব্দটা মানে হচ্ছে ময়লা, তার মানে ময়লা কালেকশন করবে। করতেছি কোড, এর মধ্যে আবার ময়লা আসবে কোত্থেকে রে ভাই? এইটাও একটা মজার ফিচার্স। তো গার্বেজ কালেকশন ইজ অ্যান অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট ফিচার অফ JVM that identifies and remove objects that are no longer in use to free up the memory resources. খুব সিম্পল জিনিস আমরা বলি, মনে আছে নিশ্চয়ই আমরা যখন HTML করতাম আমরা কিছু কোড কমেন্ট করে রাখতাম, তাই না? তো যখন আমরা আসলে প্রোগ্রামিং করব একটা লজিক বানানোর জন্য এমন হয়, একটা লজিকের ধরেন 20% একটা কোডে হয়েছে, আমরা 20% হওয়ার পরে ওই কোডটাকে রেখে ওই কোডটাকে কপি করে নিয়েই আমরা ওটাকে একটু মডিফাই করে 50% নিব, ওইটাকে একটু মডিফাই করে 80% নিব, ওইটাকেই মডিফাই করে আমরা 100% নিব। এই যে আগে যে কোডগুলো আমরা করছি এই কোডগুলো কিন্তু আমরা সব ওখানে কমেন্ট করে করে রেখে দিব। তো এই যে আমি যে কমেন্ট করে করে যে রেখে যে দিলাম এগুলো তো আমার মেমোরি নষ্ট করবে, তাই না? ও কি করবে, যখন দেখবে যে এই কোডগুলার ইউজ হচ্ছে না, যখন JVM করবে কি এই কোডগুলোকে অটোমেটিক যখন ওই কম্পাইল করবে, অনুবাদ যখন করবে, তখন এই কোডগুলোকে বাদ দিয়ে চলে যাবে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে, ধরেন আপনি একটা ভ্যারিয়েবল ধরছেন যে লেট a = 10, b = এটা, c = এটা, এরকম 4-5টা ভ্যারিয়েবল ধরছেন।
কিন্তু আপনি প্রোগ্রামে এই 5টা ভ্যারিয়েবল থেকে মাত্র 2টা ভ্যারিয়েবল ইউজ করছেন, আর 3টাকে আপনি ইউজই করেন না, কিন্তু শুধু ডিক্লেয়ার করে বসে আছেন, তাহলে ও মেমোরি নষ্ট করছে। তো ও দেখতেছে যখন কম্পাইল করবে, যখন দেখবে যে না এই 3টা ভ্যারিয়েবল এই প্রোগ্রামের কোথাও ব্যবহার হয় নাই, ও কি করবে ওই তিনটা ভ্যারিয়েবলকে ভ্যানিশ করে দিবে। আপনার কোড থেকে কিন্তু সরাবেন, আপনার কোডে থাকবে, যখন কম্পাইল করবে তখন সে এই কাজটা করবে। হ্যাঁ, তার মানে এত করে কি হলো দেখেন, আমার মেমোরি ফ্রি আপ হইলো না। সব মেমোরি যদি কম লাগে তাহলে আমার প্রোগ্রাম এমনিতে অটোমেটিক একটু মানে ফাস্টার হবে। তাহলে এই কাজটা সে নিজে নিজে করে দেয়, এটাকে বলা হয় গার্বেজ কালেকশন। কারণ এটা আসলে ময়লা, এই ময়লা কোড আমাদের রাখার দরকার নাই। নেক্সট, এবার আমরা মেমোরি সম্পর্কে জানবো। এটার মধ্যে অনেকগুলো মেমোরি আছে, যে মেমোরিগুলোর মাধ্যমে সে এই কাজটাকে এত সুন্দর করে কন্ট্রিবিউট করে বিভিন্ন জায়গায় নিয়ে ফাস্টার কাজ করাতে পারে। হ্যাঁ, সো দেখেন কি, প্রথমে হচ্ছে মেথড এরিয়া, এটা মেমোরির নাম। তো দ্য মেথড এরিয়া ইজ আ পার্ট অফ JVM memory structure that store class definition, method code and the runtime constant poll। তার মানে যেই কোডগুলো, মানে একটা ক্লাসের মধ্যে আমরা যে মেথডগুলো লিখি বা যে ধরনের ডেফিনেশনগুলো আমরা দেই, মেনলি এই জিনিসগুলোই আসলে এই মেথড এরিয়ার মধ্যে স্টোর করে রাখে। তার মানে একটা ক্লাসের ডেটাগুলোকেও সে বিভিন্ন মেমোরিতে পাঠায় রাখে, একটা ক্লাসের মেমোরিকে। মানে আমি যদি, যেহেতু আমরা আপাতত ক্লাস কি বুঝতেছি না, তার মানে একটা ফাইলের জায়গা, মানে কোডগুলোকেই সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে রাখে। তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে মেথড এরিয়া। It shares spaces among all threads and primarily responsible for keeping the structure of the loaded classes. So যে ক্লাস লোড হয়েছে একটু আগে আমরা বললাম যে, তো সেইটার জন্য ও কন্ট্রিবিউট করে, কোন ক্লাসগুলো আগে লাগবে, কোন মেথডগুলো আগে লাগবে, সেটাকে সে রেডি করে রাখে। ওকে, একটা ফাইলে তো সব কোডই একসাথে আমরা পড়ি না, তাই না? অল্প কিছু কোড হয়তো আমাদের লাগে শুরুতে, মানে আমরা যখন জাভাতে যাবো দেখবেন। তো তারপরে বলতেছে, আমরা শেষ লাইনে চলে যাই। দিস এরিয়া ইজ ক্রিটিক্যাল অ্যাজ ইট এনশিওর এফিসিয়েন্ট অ্যাক্সেস টু ক্লাস ইনফরমেশন ডিউরিং এক্সিকিউশন। এক্সিকিউশনের সময় আসলে এটাকে সে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে। ওকে, হিপ একটা মেমোরির নাম। সো বলতেছে দ্য হিপ ইজ দ্য রান টাইম ডেটা এরিয়া ফ্রম হুইচ memory for all classes, instance and arrays is allocated। তার মানে ক্লাসের ইনস্ট্যান্সগুলো এবং বিভিন্ন অ্যারের জন্য যে জায়গাগুলো দরকার হয়, এই জায়গাগুলো দেওয়া হয় হিপ মেমোরিতে। It is used for dynamic memory allocation and provide the flexibility to create and manage object and their life cycle। কারণ এটা একটা ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরি এই কারণে আমরা বলতেছি, কারণ আমরা বলছিলাম যে অ্যারের একটা স্ট্রাকচার, আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখছিলাম আমরা বলছিলাম অ্যারে কী করে পাশাপাশি জায়গা দখল করে। ওরা যদি পাশাপাশি জায়গা না পায় তাহলে কিন্তু অ্যারে বানাতে পারবে না। তো এই যে পাশাপাশি যে দরকার, এই মেমোরিটা হিপ থেকে দেয়, তখন পাশাপাশি মেমোরিটাকে সে বানিয়ে দেয়। এই ধরনের কাজগুলো এখান থেকে করা হয় আর কি। ওকে, তো গার্বেজ কালেক্টর অপারেটস অন দ্য হিপ। সো হিপের মধ্যে গার্বেজ কালেকশন হয়। রিক্লেইমিং স্পেসেস অকুপাইড, মানে যদি ধরেন আপনি অ্যারেতে 10টা ডাটা ছিল, 3টা ডাটা আপনি মুছে ফেলছেন, তা ডাটা 7টা হয়ে গেল, কী করে বাকি 3টা ডাটাকে রিলিজ করে দেবে, 3টা ডাটা জায়গাকে সে সাথে সাথে রিলিজ করবে। তো এই কাজটাও আসলে এই হিপ থেকেই কন্ট্রোলে। ওকে, পরে স্ট্যাক আরেকটা এরিয়ার নাম। তো স্ট্যাক মেমোরি এরিয়া ইজ ইউজ ফর স্টোরিং লোকাল ভ্যারিয়েবলস, মেথড এক্সিকিউশন ডিটেলস অ্যান্ড অপারেন্টস। মানে প্লাস মাইনাস গুণ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থাকবে স্ট্যাক মেমোরির মধ্যে, এবং সব ধরনের লোকাল ভ্যারিয়েবলগুলো এই স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর করা থাকবে। Each thread in a Java program has its own stack and its operates in a last in first out LIFO manner। মানে সবার শেষে যে আসবে সবার আগেই তাকে সে সার্ভ করে দিয়ে এখান থেকে বের করে দেবে। When a method is invoked, মানে একটা মেথডকে যখন কল করা হয়, ইনভোক শব্দটা মানে হচ্ছে কল করা বা ইউজ করা, a new stack frame is created in the stack to hold the local variable and it's removed once the method complete execution। তার মানে একটা মেথডকে যখন কল করতে হবে তখন সে কি করে, কি এই স্ট্যাকের মধ্যে একটা স্ট্যাকের একটা ফ্রেম বানায়।
ওই মেথডটাকে কার আগে কাকে রান করতে হবে, কি করতে হবে, ওই প্রসেসটাকে সে রেডি করে স্ট্যাকের মধ্যে পুশ করে। তো যখন প্রোগ্রামটা রান হয়, স্ট্যাক তখন এই কাজটাকে এই রান করার জন্য হেল্প করে প্রচুর পরিমাণে। তো যখন রান শেষ হয়, সে কী করে, সাথে সাথে ওই স্ট্যাককে আবার খালি করে ফেলে। কেন? কারণ ওই মেমোরি যেন দখল করে কেউ না রাখতে পারে। কারণ আমরা তো বলছি আমাদের প্রোগ্রাম খুব অপটিমাইজ প্রোগ্রাম হবে, এবং আমাদের JVM এর মধ্যে এই সিস্টেমটা করা আছে যেন ও মেমোরিকে অনেক বেশি সময় ধরে ধরে না রাখে। যে মেমোরিটার দরকার নেই সেই মেমোরিটা সে সাথে সাথে রিলিজ করে ফেলবে। এতে করে অল্প মেমোরিতে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। ওকে, আচ্ছা। দেন বলতেছে দিস স্ট্রাকচার ইজ ক্রুশিয়াল ফর মেইনটেনিং মেথড কল। একটা মেথডকে কল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই স্ট্যাক। কনটেক্সট অ্যান্ড ফ্যাসিলিটেটিং দ্য রিকারশন। সো এই মূল কথাই হচ্ছে যে আসলে কল করা বা রিকারশন করা এই ধরনের কাজগুলোর জন্য স্ট্যাক খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সো ফাইনালি আমরা শেষ পর্যায়ে তো বলতেছি যে ইন সামারি আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড দ্য মেমোরি স্ট্রাকচার অফ JVM is essential for effective Java programming. The integrated components like the class loader, execution engine, the garbage collector, along with the memory region, say method area, heap and stack আরও আছে টুকটাক, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। Demonstrate how Java efficiently manage memory and execution program। আচ্ছা, বলতেছে এই সবগুলো সিস্টেমকে একসাথে করেই আমরা আসলে জাভা প্রোগ্রামকে রান করব, এবং এই সিস্টেমগুলো থাকার কারণে আমাদের জাভা প্রোগ্রাম অন্য যে কোনো প্রোগ্রামের তুলনায় অপেক্ষাকৃত অনেক তাড়াতাড়ি রান করবে, এত হিউজ বা এন্টারপ্রাইজ সিস্টেম হওয়ার কারণেও। ঠিক আছে?